গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের 10 নম্বর ক্লাস হচ্ছে। আমরা কি পড়াচ্ছিলাম? আরোহ তৃতীয় অধ্যায়, আরোহের প্রকারভেদ। এবং আমরা অলরেডি কি শেষ করেছি? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ উভয়ের বৈশিষ্ট্য এবং উদাহরণ, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। আমরা কি পড়ছিলাম? বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য। আমরা অলরেডি সাদৃশ্য শেষ করে ফেলেছি। আজকে আমরা বৈসাদৃশ্য বা পার্থক্যগুলো শেষ করব। তাহলে তার আগে চলো উভয়ের পার্থক্য পড়ার আগে আমরা সংজ্ঞাটা একটু স্মরণ করে নিই। বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতির উপর নির্ভর করে কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। এবং অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে? কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে অনুকূল দৃষ্টান্তের উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ। তাহলে উভয়ের মধ্যে পার্থক্য কি হচ্ছে দেখো। উভয়ে আমরা কি পড়েছিলাম? সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, উভয়ের মধ্যে আরোহমূলক লম্ফ আছে, উভয় সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, উভয়ের ভিত্তি হচ্ছে আরোহমূলক লম্ফ এবং উভয়ের উদ্দেশ্য কি? প্রকৃতির ভিত্তি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। পার্থক্যে প্রথমে বলছে নীতিগত পার্থক্য, অর্থাৎ নৈতিকতার দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কোন দিক থেকে? যে বৈজ্ঞানিক আরোহের নৈতিক ভিত্তি হচ্ছে কি? কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এই যে রহিম হয় মননশীল, করিম হয় মননশীল, যদু প্রত্যেকটা মননশীলতা, যদুর সাথে মননশীলতার একটা কার্যকারণ সম্পর্ক আছে, মধুর সাথে আছে, রহিমের সাথে আছে। অর্থাৎ সব মানুষের মৃত্যুর সাথে একটা কার্যকারণ সম্পর্ক আছে, প্রত্যেকটা মননশীলতার পিছনে একটা কারণ আছে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কালোর সাথে কাকের কোনো কার্যকারণ সম্পর্ক নেই। অর্থাৎ কাক বলেই যে তাকে কালো হতে হবে এবং কালো জিনিস মানে যে কাক, পৃথিবীর সব কালো জিনিসই কি কাক? না। তাহলে কাকের সাথে কালোর কোনো কার্যকারণ সম্পর্ক নেই। আছে কার সাথে? সব মানুষের সাথে, মানুষের। তাই বলছে উভয়ের দিক থেকে নীতিগত পার্থক্য হচ্ছে কোন দিক থেকে? কার্যকারণ সম্পর্কের দিক থেকে। এবং ভিত্তিগত পার্থক্য, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকারণ সম্পর্ক। একই কথা, নীতিগত যেটা বলছিলাম, এটার ভিত্তি হচ্ছে কি? এটার ভিত্তি হচ্ছে কার্যকারণ ও প্রকৃতি নিয়ম, উভয় ভিত্তি। আর অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে কি? শুধুমাত্র প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি। অর্থাৎ এখানে কার্যকরণ সম্পর্ক নেই। ভিত্তিগত পার্থক্য কি বলা হচ্ছে দেখো, যে উভয়ে যেমন বলা হচ্ছে যে এখানেও বলা হচ্ছে সব মানুষ হয় মননশীল, এখানে বলা হচ্ছে সব কাক হয় কালো। কিন্তু প্রত্যেকটা যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় দেখা যাবে যে রহিমের মননশীলতার পিছনে যে কারণটা রয়েছে, করিমের মননের পিছনে কিন্তু সেই কারণটা নেই। ঠিক যদুর মননের পিছনে যে কারণটা আছে, বধুর মননের পিছনে সে কারণটা নেই। অর্থাৎ জগতে সব মানুষ মননশীল ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা একই কারণে মানুষ মারা যাচ্ছে না। প্রত্যেকটা মৃত্যুর পিছনে এক এক রকম কারণ আছে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের যেটা আমরা বলবো, যেমন সকল একটা কোশ্চেন আর থাকবে, সকল লাল ফুল হয় গন্ধহীন। অ্যাকচুয়ালি গন্ধহীনতার সাথে লাল ফুলের সাথে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, যেমন সম্পর্ক রয়েছে মানুষের সাথে মননশীলতা। তাহলে আমরা দুটো পয়েন্টস কি করলাম? একটা হচ্ছে নৈতিকতার দিক থেকে পার্থক্য, আর একটা হচ্ছে ভিত্তিগত পার্থক্য। পয়েন্টস হচ্ছে সিদ্ধান্তগত পার্থক্য, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা কিসের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? কার্যকারণ নীতি এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। অর্থাৎ এখানে যখন সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে তখন কি হচ্ছে? খুব সতর্কতার সাথে প্রত্যেকটা দৃষ্টান্ত পরীক্ষা এবং নিরীক্ষা করে তারপর সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। অর্থাৎ
রহিম করিম যদু মধুর যে মৃত্যু সেটা প্রথমে কি করা হয়, প্রথমে পর্যবেক্ষণ করা হয়, তারপরে পরীক্ষা করা হয়। যেহেতু পর্যবেক্ষণ এবং পরীক্ষণের উপর নির্ভর করে খুব সতর্কতার সাথে সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করা হয়, তাহলে এই সিদ্ধান্তটা কি হয়, নিশ্চিত। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের কার্যকারণ সম্পর্ক ছাড়া শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপরে ভিত্তি করে যেহেতু সিদ্ধান্তটা নেওয়া হয়, তাই এই সিদ্ধান্ত সম্ভাব্য। অর্থাৎ হাজার হাজার দৃষ্টান্ত কি করে নিরীক্ষণ করে একটা সিদ্ধান্ত করা হলো যে সব কাক হয় কালো। কেবলমাত্র একটা ব্যতিক্রম দৃষ্টান্ত যেখানে যদি এখানে উপস্থাপন করা হয়, কালো কালারের না হয়ে অন্য কোনো কালারের হয়, তাহলে কি হচ্ছে, এই সিদ্ধান্তটা বাতিল হয়ে যাচ্ছে। তাই বলা হচ্ছে যেহেতু এখানে শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এবং একটি মাত্র ব্যতিক্রম সিদ্ধান্তই আমাদের এতগুলো দৃষ্টান্তকে নস্যাৎ করে দিতে পারে, তাই এই সিদ্ধান্তটা হচ্ছে সম্ভাব্য। আর এবং যেহেতু এখানে খুব সতর্কতার সাথে প্রথমে পর্যবেক্ষণ করে তারপরে পরীক্ষা করে খুব সতর্কতার সাথে সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করা হয়, তাই এই সিদ্ধান্তটা একেবারে নিশ্চিত। পরবর্তী পয়েন্ট, দৃষ্টান্তগত। চতুর্থ নাম্বার পয়েন্টস হচ্ছে আমাদের দৃষ্টান্তগত। এখানে কি বলছে দেখো, বৈজ্ঞানিক আরোহে সদর্থক এবং নর্থক দুই ধরনের দৃষ্টান্তই পর্যবেক্ষণ করা হয়, আর অবৈজ্ঞানিক আরোহে কেবলমাত্র সদর্থক দৃষ্টান্তগুলো পরীক্ষা করা হয়। অর্থাৎ এখানে আমরা যখন কোনো কিছু দৃষ্টান্ত পরীক্ষা করি, দুই ধরনের দৃষ্টান্ত থাকে, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নর্থক। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার পূর্বে সদর্থক এবং নর্থক উভয় ধরনের দৃষ্টান্তগুলোকে কী করা হয়, পর্যবেক্ষণ করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কেবলমাত্র সদর্থক দৃষ্টান্ত বা অনুকূল দৃষ্টান্তগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে, এখানে নর্থক দৃষ্টান্তগুলোকে পর্যবেক্ষণ করা হয় না। আচ্ছা, এবার আমরা চলে যাব 5 নম্বরে, দৃষ্টান্তের মান। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ উভয়ের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে, বৈজ্ঞানিক আরোহ দৃষ্টান্তের সংখ্যার থেকে দৃষ্টান্তের মানের উপরে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ এখানে ধরো, এখানে কি বলা হচ্ছে, উদাহরণটা থেকে তোমরা খেয়াল করো যে সিদ্ধান্ত দৃষ্টান্তের যে মান আছে, যেমন এখানে কতগুলো তুমি দেখলে এটা রহিম করিম যদু মধু, তুমি এখানে অনেকগুলো নাম লিখতে পারো, কিন্তু বৈজ্ঞানিক আরোহ সেই দৃষ্টান্তের সংখ্যাটা দেখবে না, দেখবে কি দৃষ্টান্তের মানের উপরে। অর্থাৎ যে এ মারা গেল কি কারণে, কারণগুলো দেখবে, কার্যকারণ দেখবে। আর অবৈজ্ঞানিক আরোহ দেখবে যে তুমি কত বেশি তুমি সংখ্যক দৃষ্টান্ত দেখেছো, অর্থাৎ তুমি কত বেশি কাক কালো দেখেছো, কত বেশি বক সাদা দেখেছো। তাহলে উভয়ের আরেকটা পার্থক্য কি হচ্ছে, উভয় দৃষ্টান্ত পরীক্ষা করে, কোন দৃষ্টান্ত, বাস্তব জগতের দৃষ্টান্ত। কিন্তু বৈজ্ঞানিক আরোহ দৃষ্টান্তের মানের দৃষ্টান্তের সংখ্যার চেয়ে মানের উপর বেশি গুরুত্ব দেয়, আর অবৈজ্ঞানিক আরোহ দৃষ্টান্তের মানের থেকে দৃষ্টান্তের সংখ্যার উপরে বেশি গুরুত্ব দেয়, যে কতগুলো তুমি অনুকূল দৃষ্টান্তের সংখ্যা, জাস্ট এই ওয়ার্ডটা লিখবে, অনুকূল দৃষ্টান্তের সংখ্যার উপরে গুরুত্ব দেয়। আচ্ছা, পরের হচ্ছে প্রক্রিয়াগত পার্থক্য। অর্থাৎ প্রক্রিয়ার দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, বৈজ্ঞানিক আরোহ একটা জটিল প্রক্রিয়া, কার তুলনায়, অবৈজ্ঞানিক আরোহের তুলনায়। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ একটা সহজ সরল প্রক্রিয়া, এতে কোনো রকম ঝামেলা নেই। কেন ঝামেলা নেই, এখানে শুধু কি আছে, এখানে আছে শুধুমাত্র প্রকৃতির নিয়ম, এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু বৈজ্ঞানিক আরোহে কি আছে, প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম। যেহেতু কার্যকারণ নিয়ম আছে, কার্যকারণ নিয়ম প্রথমে কি করা হয়, কার্যকারণ নিয়ম প্রথমে আবিষ্কার করা হয়, তারপরে কি করা হয়, পরীক্ষা করা হয়। আর যেহেতু এখানে পরীক্ষা করা হয় কার্যকারণ নিয়ম, সেহেতু এটা একটা জটিল প্রক্রিয়া, আর এটা হচ্ছে একটা সহজ সরল প্রক্রিয়া। নেক্সট, বিজ্ঞান ভিত্তিক। অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পার্থক্য কেননা বৈজ্ঞানিক আরোহ হচ্ছে পুরোটাই বিজ্ঞান ভিত্তিক, আর অবৈজ্ঞানিক আরোহ বিজ্ঞান ভিত্তিক নয়। অবৈজ্ঞানিক আরোহকে কি বলা হয়, আমরা পড়েছিলাম, অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে একটা লৌকিক প্রক্রিয়া। অর্থাৎ লৌকিক প্রক্রিয়া কাকে বলে, লোকমুখে প্রচলিত প্রক্রিয়াকে বলা হয় লৌকিক প্রক্রিয়া। এবং
বৈজ্ঞানিক আরোহে বিজ্ঞানীদের ব্যবহারযোগ্য আরোহ প্রক্রিয়া, এবং এতে সিদ্ধান্ত কি করা হয়, প্রথমে স্থাপন করা হয়, তারপরে কি করা হয়, প্রতিষ্ঠা করা হয়। আর অবৈজ্ঞানিক আরোহে কি করা হয়, একেবারে সাধারণ মানুষের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কেননা এটার জন্য কোনো কিছু শিক্ষার প্রয়োজন নেই, জাস্ট আমরা সাধারণ মানুষও জানে যে তাকের রং কি হয়, কালো হয়। এটা কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো বিষয় নেই, জাস্ট এটা একটা লৌকিক প্রক্রিয়া। কিন্তু বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানীরা গবেষণা করে এবং প্রমাণের মাধ্যমে সিদ্ধান্তটা পৌঁছায় যে এটা একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। নেক্সট হচ্ছে প্রমাণগত, অর্থাৎ প্রমাণের দিক থেকেও উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। বৈজ্ঞানিক আরোহ যখন কোনো কিছু প্রমাণ করতে না পারে সে ব্যাপারে কি করে, কোনো বিবৃতি দেয় না। অর্থাৎ যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করে বৈজ্ঞানিক আরোহ, সে যদি নিশ্চিত হয়ে কোনো কিছু সম্পর্কে প্রমাণ করতে না পারে তাহলে সে সম্পর্কে সে কোনো কিছুই কি করে না, বিবৃতি দেয় না। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্তের সময় কোনো কিছু ভালোভাবে প্রমাণ না করে একটা বিবৃতি দেয়। অর্থাৎ সে যখন কোনো কিছু সিদ্ধান্ত, যেমন এখানে তুমি অনেকগুলো উদাহরণ পাবে, সব লাল ফুল হয় গন্ধহীন, বা সব পুরুষ হয় স্বার্থপর, বা শিক্ষিত নারীরা হয় ঘরকন্যার কাজে বিমুখ। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ কোনো কিছু প্রমাণ না করে জাস্ট একটা বিষয় সম্পর্কে বিবৃতি দিয়ে দেয়। তাহলে উভয়ের মধ্যে প্রমাণের দিক থেকে পার্থক্য রয়েছে কি, অবৈজ্ঞানিক আরোহ ভালো করে কোনো কিছু প্রমাণ না করে বিবৃতি দেয়, আর বৈজ্ঞানিক আরোহ কি করে, প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে, এবং যে ঘটনা বৈজ্ঞানিক আরোহ প্রমাণ করতে পারে না, বৈজ্ঞানিক আরোহ সেই বিষয় সম্পর্কে কোনো কিছু বিবৃতি দেয় না। ঠিক আছে। লাস্ট, স্তরগত পার্থক্য, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে তোমরা যখন পড়বে দেখবে বৈজ্ঞানিক আরোহে অনেকগুলো স্তর আছে। যেমন প্রথমেই কি করে, বৈজ্ঞানিক আরোহ ঘটনা নিরীক্ষণ করে। বৈজ্ঞানিক আরোহ ঘটনা নিরীক্ষণ করে এবং নিরীক্ষণ করার পরে সে বিষয়টাকে কি করে, পরীক্ষা করে। পরীক্ষা করার পরে প্রকল্প দেয়, মানে একটা ধারণা গঠন করে। তারপরে সে কি করে, অপনয়ন করে। অর্থাৎ সে যখন কোনো কিছু ধারণা দেয় তখন একটা জিনিস, যখন বিজ্ঞানীরা কি করে, যখন কোনো জিনিস সম্পর্কে যখন কোনো কিছু প্রমাণ করতে যায় তখন সেই জিনিসটাকে তারা নিরীক্ষণ করে দেখে। তারপরে তারা কি করে, সেটাকে নিরীক্ষা করার পরে সেই জিনিসটা সম্পর্কে পরীক্ষা করে। পরীক্ষা করার পরে একটা সাধারণ ধারণা দেয় যে এই ঘটনার কারণ এটি। এবং তারা কি করে, যখন কোনো কিছু নিয়ে পরীক্ষা করে তখন বাইরের অনেক অপ্রয়োজনীয় বিষয় চলে আসে, যেটা সেই পরীক্ষার ক্ষেত্রে গ্রহণযোগ্য না। যখনই অপ্রয়োজনীয় বিষয়কে বাদ দেয় সেটাকে বলা হয় অপনয়ন। তাহলে কি করছে, অপনয়ন এই চারটা স্তর অতিক্রম করে। কি করে, প্রথমে হচ্ছে নিরীক্ষণ, আমি তোমাদের লিখে দিচ্ছি লাস্ট নাম্বারে, এখানে চারটা স্তর হচ্ছে। প্রথমেই হচ্ছে নিরীক্ষণ, তারপরে হচ্ছে পরীক্ষণ, তারপর হচ্ছে প্রকল্প গঠন, তারপর হচ্ছে অপনয়ন। আচ্ছা, অর্থাৎ প্রথমেই বৈজ্ঞানিক আরোহ নিরীক্ষণ করবে কোনো ঘটনা, তারপর সেই ঘটনাকে কি করবে, নিরীক্ষা করার পর পরীক্ষা করবে, তারপর একটা আনুমানিক ধারণা দিবে। যখন সে আনুমানিক ধারণা দিবে, এই তিনটা কাজ করার সময় তার অনেক অপ্রয়োজনীয় বিষয় চলে আসে, তখন সে কি করবে, অপ্রয়োজনীয় বিষয়গুলোকে সে বাদ দিবে। এটা হচ্ছে অপনয়ন। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে এই সকল কোনো স্তরই অতিক্রম করতে হয় না। এখানে কি লাগে, শুধুমাত্র লাগে অনুকূল। এ যাবৎ যত কাজ দেখেছি, কালো দেখেছি, অনুকূল অভিজ্ঞতা, বা অনুকূল দৃষ্টান্ত, বা অবাধ অভিজ্ঞতা। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম, সার্বিক আলোচনার পরিশেষে আমরা কি বলতে পারি, যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় কোন দিক থেকে পার্থক্য, নীতিগত, ভিত্তিগত, সিদ্ধান্তগত, দৃষ্টান্তগত, দৃষ্টান্তের মান, প্রক্রিয়াগত, বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া, মানে বিজ্ঞানগত দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য, প্রমাণগত দিক থেকে, স্তরগত দিক থেকে।
পেজ নাম্বার 77, পেজ নাম্বার 77 to 78, no 79। এই পেজে তোমরা জানো, বইয়ের নাম জানো বিষ্ণুপদ সরকার, তাহলে এই পেজগুলোতে তোমরা এগুলো সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম আজকে এখন পর্যন্ত? অবৈজ্ঞানিক আরোহ এবং বৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। ঠিক আছে, তাহলে আমাদের পড়া কতটুকু হলো? প্রকৃত আরোহ আমরা দ্বিতীয়টা শেষ করে ফেলেছি, যে একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। আর দ্বিতীয়টা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে, অবৈজ্ঞানিক আরোহের উদাহরণ, বৈশিষ্ট্য এবং উভয়ের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তাহলে আমরা অলরেডি প্রকৃত আরোহের দুইটা টপিকস আমাদের পড়া হয়ে গেছে। এখন আজকে আমি জাস্ট সাদৃশ্যমূলক অনুমান সম্পর্কে আমরা আগে একটু ধারণা দিয়েছি, আজকে আমি সাদৃশ্যমূলক অনুমান একটু টাচ করিয়ে দেব। তোমরা এটা অবশ্যই নেক্সট ক্লাস যখন আমি নিব তার আগে তোমরা এটা একটু ধারণা নিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব সাদৃশ্যমূলক অর্থাৎ প্রকৃত আরোহের 3rd নাম্বার টপিকসে। আচ্ছা, তৃতীয় প্রকৃত আরোহ হচ্ছে, অর্থাৎ প্রকৃত আরোহের সর্বশেষ অংশটি হচ্ছে কি সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানের ইংরেজি শব্দটি হচ্ছে অ্যানালজি। সাদৃশ্য অনুমানের ইংরেজি শব্দ অ্যানালজি শব্দটি থেকে এসছে? গ্রিক শব্দ অ্যানালজিয়া থেকে, যার পারিভাষিক অর্থ হচ্ছে সম্বন্ধের সমতা। কে বলেছেন কথাটা? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। অর্থাৎ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে অ্যানালজিয়া হচ্ছে কি সম্বন্ধের সমতা। কিসের সম্বন্ধ? অর্থাৎ টিচারের সাথে স্টুডেন্টের যে রিলেশন সম্বন্ধ এটা, বা পিতার সাথে পুত্র, মনে থাকবে। তাহলে অ্যারিস্টটল কি বলতে চাচ্ছেন? গ্রিক শব্দ অ্যানালজি শব্দটি এসছে অ্যানালজিয়া থেকে, যার পারিভাষিক অর্থ হচ্ছে সম্বন্ধের সমতা, যেমন পিতার সাথে পুত্রের সম্পর্ক, শিক্ষকের সাথে স্টুডেন্টের সম্পর্ক, শিক্ষার্থীর সম্পর্ক। জোসেফ তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলছেন সাদৃশ্য হচ্ছে প্রয়োগ, অর্থাৎ এই অ্যানালজিটা হচ্ছে কি সাদৃশ্য অর্থে প্রয়োগ করা হয়। তিনি গণিতে বা জ্যামিতিতে এটা প্রয়োগের কথা বলেছিলেন। অর্থাৎ গণিতে যেমন আমরা করি 1:2, 2:4, এভাবে যে আমরা সমতাটা করি, এটাই হচ্ছে সাদৃশ্য। যুক্তিবিদ্যায় আমরা যে জিনিসটা পড়ব, আমরা মেইনলি পড়ব এটা। যুক্তিবিদ্যায় সাদৃশ্য বলতে কি বোঝায়? যুক্তিবিদ্যায় সাদৃশ্য অনুমান বলতে বোঝায় কোনো গুণ বা বৈশিষ্ট্যের সাদৃশ্য। এখন তুমি জিজ্ঞেস করতে পারো গুণ বা বৈশিষ্ট্যের সাদৃশ্যটা কি? আচ্ছা, এখানে আমি প্রথমে একটু উদাহরণ দিয়ে নিই, তারপরে তোমরা সংজ্ঞাটা মুখস্থ করবে। সংজ্ঞাটা আমি মূল সংজ্ঞাটা দিয়েছি, ওখানে বইতে তোমরা যুক্তিবিদ মিলের সংজ্ঞা দেখতে পাবে, এবং পেজ নাম্বার হচ্ছে 79 এবং 80। এখানে তোমরা পাবে মিলের সংজ্ঞা এবং কার্ভেট্রিনের সংজ্ঞা। আমি এখানে লিখে দিচ্ছি যুক্তিবিদ মিল ও যুক্তিবিদ কার্ভেট্রিন, উভয় সংজ্ঞা তোমরা পাবে। আমি এই দুইটা সংজ্ঞার ভিত্তিতে মূল সংজ্ঞাটা তোমাদের লিখে দিয়েছি। আগে উদাহরণটা বলে নিই। এখানে কি লেখা আছে দেখো, দুটি পৃথক বস্তু মধ্যে যদি এক বা একাধিক কোনো বিষয়ে সমতা থাকে বা সাদৃশ্য থাকে, তাহলে যে সমতার ভিত্তিতে, তোমরা সমতার জায়গায় সাদৃশ্য লিখতে পারো, সমতার ভিত্তিতে বা সাদৃশ্যের ভিত্তিতে যখন আমরা অন্য কোনো নতুন বিষয়ের সমতা অনুমান করি, তখন তাকে সাদৃশ্য অনুমান বলে। তাহলে প্রথমে আমি একটা উদাহরণ বলি, তোমরা বইয়ের উদাহরণটাই মুখস্থ করবে, তারপরে আমি আরও অনেকগুলো উদাহরণ দিব আস্তে আস্তে। অর্থাৎ যেমন ধরো, পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে মাটি, পানি, বাতাস ইত্যাদি বিষয়ে মিল আছে। পৃথিবীতে
প্রাণের অস্তিত্ব আছে, সুতরাং মঙ্গল গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে। এই যে নতুন একটা গুণ, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, এই কথাটা সত্য, কিন্তু পরবর্তী যে আমি নতুন কথাটা যে বললাম মঙ্গল গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে, এটাই হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। অর্থাৎ দুইটা বিষয়ের মধ্যে কতগুলো বিষয় সাদৃশ্য আছে। কোন কোন বিষয়? পৃথিবী আর মঙ্গল গ্রহের মধ্যে মাটি, পানি, বাতাস। পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে এই কটা বিষয় সাদৃশ্য দেখে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি কি আছে? মানুষ আছে বা প্রাণের অস্তিত্ব আছে। এই গুণের ভিত্তিতে যেহেতু ওই কয়েকটি বিষয় উভয়ের মধ্যে সাদৃশ্য আছে, তাহলে ওই গুণের ভিত্তিতে আমরা আরেকটা নতুন কোনো গুণের উপস্থিতির কথা কি করি? ধারণা করি। এই যে নতুন একটা উভয়ের মধ্যে একটা বিষয় আছে, ওই বিষয়ের উপর ভিত্তি করে যখন আমরা নতুন একটা গুণের উপস্থিতি বা বৈশিষ্ট্যের কথা ধারণা করি, এটাই হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে তুলনা করে একটার মধ্যে একটি গুণ আছে এবং ওই গুণের উপর ডিপেন্ড করে আরেকটা ওই বিষয়টার মধ্যেও আরেকটা বিষয়ের মধ্যে ওই গুণটা থাকতে পারে, এই যে ধারণা করা বা অনুমান করা, এটাই হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। বা ধরো শিখা এবং কি বললাম, শিখা এবং লিমা দুই বান্ধবী, উভয় একই কলেজে পড়ে, উভয় আর্টসে পড়ে, উভয় একই টিচারের কাছে পড়ে, উভয় হোস্টেলে থাকে, উভয় একই রকম ড্রেস পরে, উভয় কী করে? একই সময় কলেজে যায়, একই সময় আসে। সুতরাং লিমা যদি ভালো রেজাল্ট করে, তাহলে আমি কি ধারণা করতে পারি? লিমা সবসময় ভালো রেজাল্ট করে। সুতরাং যেহেতু লিমা এবং শিখা একই কলেজে পড়ে, একই দুজনের মধ্যে মিল আছে, তাহলে শিখাও ভালো রেজাল্ট করবে। এই যে একজনের মধ্যে একটা গুণ আছে, লিমার মধ্যে গুণটা দেখে আমি শিখার মধ্যে সেই গুণের যে উপস্থিতির কথাটা বলছি, এটাই হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। অর্থাৎ সাদৃশ্যমূলক অনুমানে কিসের প্রয়োজন হয়? দুটো বিষয়ের প্রয়োজন হয়। এবং দুটো বিষয়ের মধ্যে কিসের প্রয়োজন হয়? কিছু সাদৃশ্যের ভিত্তিতে আমি একজনের মধ্যে একটা গুণ আছে বলে আমি অন্যজন সম্পর্কে সেই গুণের উপস্থিতি সম্পর্কে যে ধারণাটা করি, এটাই হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। তারপরে এখন আমরা মূল সংজ্ঞাটা পড়ব। দুটি পৃথক বস্তুর মধ্যে, অর্থাৎ ধরে নাও পৃথিবী আর মঙ্গল গ্রহ হচ্ছে দুইটা পৃথক বস্তু, ঠিক আছে? এভাবে করে করবে। বই থেকে উদাহরণটা দেখবে, পেজ নাম্বার 79 and 80। দুইটা পৃথক বস্তুর মধ্যে যদি এক বা একাধিক কোনো বিষয়ে সমতা থাকে বা সাদৃশ্য থাকে, পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে মাটি, পানি, বাতাস ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। এভাবে করে পড়বে উদাহরণটা দিয়ে তাকিয়ে। তাহলে সেই সমতার ভিত্তিতে, মানে সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন আমরা অন্য কোনো নতুন বিষয়, হয়তো নতুন বিষয়টা কি? পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, অন্য কোনো নতুন বিষয়ে সমতা অনুমান করি। সুতরাং মঙ্গল গ্রহ প্রাণের অস্তিত্ব থাকতে পারে বা মঙ্গল গ্রহ প্রাণের অস্তিত্ব আছে, এই যে সমতাটা অনুমান করি, তখন তাকে বলা হয় সাদৃশ্যমূলক অনুমান। তোমাদের যদি সংখ্যাটা কঠিন লাগে, আগে উদাহরণটা বুঝে নিবে, পড়ে তারপরে তোমরা পড়বে, ঠিক আছে? পেজ নাম্বার হচ্ছে 80 এবং 79 এবং 83.8, একটা হচ্ছে 3.8 and 3.9। এটার মধ্যে তুমি সাধারণ ধারণাটা পেয়ে যাবে। এবং পেজ নাম্বার হচ্ছে 79 থেকে 80। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাসে কি পড়লাম? আমরা অবৈজ্ঞানিক আরোহের অংশটুকু শেষ করলাম, যে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য বা বৈসাদৃশ্য, ঠিক আছে? তারপরে আমরা একদম প্রকৃত আরোহের সর্বশেষ প্রকৃতিটা কি ছিল? সাদৃশ্যমূলক অনুমান বা অ্যানালজি। এটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। কি অ্যানালজি মানে? হচ্ছে কি একটা সমতা। কিসের সমতা? সম্বন্ধের সমতা অ্যারিস্টটলের মধ্যে। আর জোসেফের মধ্যে কি সাদৃশ্য। কিসের সাদৃশ্য? গণিতে যেমন 1:2, 2:4 আমরা ইউজ করি, এটা হচ্ছে সাদৃশ্যের সমতা। তবে যুক্তিবিদ্যায় সাদৃশ্যমূলক অনুমান হচ্ছে কি কোনো গুণ বা বৈশিষ্ট্য। সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি, তোমরা নেক্সট ক্লাসে সংজ্ঞাটা পড়বে, উদাহরণটা পড়বে। নেক্সট ক্লাসে আমি তোমাদের কি পড়াবো? বৈশিষ্ট্যগুলো পড়িয়ে দিব। এবং এটার সাথে সাদৃশ্যমূলক অনুমানের সাথে কীভাবে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য হয় সেটাও আমি দেখিয়ে দেব। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।